সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? দোয়া করি তোমরা যেন সুস্থ থেকে ভালোভাবে সামনে যে এইচএসসি পরীক্ষা আছে সেটা তোমরা অংশগ্রহণ করতে পারো এবং ভালোভাবে পুরো পরীক্ষা তোমরা সম্পূর্ণ করতে পারো। এটাই আল্লাহর কাছে দোয়া করছি তোমাদের সকলের জন্য। আজকে আমি তোমাদের এইচএসসি ভূগোল প্রথম পত্রের 2026 সালের সাজেশান নিয়ে হাজির হলাম। হ্যাঁ, তোমরা অনেকে আশ্চর্য হচ্ছ যে এখন আবার সাজেশান কিসের। তোমরা এইচএসসি পরীক্ষার যে প্রস্তুতি নিয়েছো সেগুলো বিষয়ে আমি আসলে তোমাদের একটা পুনরায় এই বিষয়ে আবার এটা রিভিশন দেওয়ার মতো আমি আলোচনা করছি বা দেখিয়ে দিচ্ছি একটু অধ্যায় ভিত্তিক যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে এবং কয়েকদিনের ভিতরে দ্বিতীয় পত্রের সাজেশান তোমাদের আমি এই ইউটিউবে আপলোড দিব। তবে একটা বিষয় তোমাদের অবহিত করি যে এই যে সাজেশানটি আমি আজকে আলোচনা করছি এইটি তোমরা ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে পিডিএফ নামিয়ে তোমরা সেটা মোবাইল অথবা প্রিন্ট করে নিতে পারো। তো যাওয়া যাক এইচএসসি 2026 ভূগোল প্রথম পত্রের কী বিষয়গুলো আমি তোমাদের দেখাতে চাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমেই রয়েছে মানবণ্টন। পূর্ণমান হলো 100। সেটা কিভাবে 100 হচ্ছে তোমরা এটা জানো যে সৃজনশীল অংশ হলো 50, 8টি প্রশ্ন থাকবে, 5টির উত্তর দিতে হবে। তোমরা নির্বাচনী পরীক্ষা দিয়েছ এবং এর আগে তোমরা এই বিষয়গুলো অনেকবার মডেল টেস্টও দিয়েছো হয়তোবা। আর বহু নির্বাচনী থাকবে 25টি, প্রত্যেকটার 1 মার্ক করে হলো 25 মার্ক। আর সবশেষে তোমাদের ব্যবহারিক রয়েছে 25 মার্ক। তাহলে এই 50 হলো সৃজনশীল লিখিত, আর এটা হলো এমসিকিউ, আর প্র্যাকটিক্যালটা রয়েছে ব্যবহারিক নম্বর হলো 25। এইটা এখন এটা নিয়ে কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই, তোমরা ভালোভাবে পরীক্ষা দাও। প্র্যাকটিক্যাল বিষয়টা আমি আবার তোমাদের সামনে পরীক্ষার পরপরই এই বিষয়ে প্র্যাকটিক্যালের বিষয়গুলো নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। তো এখন আপাতত প্র্যাকটিক্যাল তোমাদের কি স্কিপ করতে হবে, প্র্যাকটিক্যাল নিয়ে কোনো চিন্তাভাবনা করার প্রয়োজন নেই। তাহলে মোট 75 মার্ক, প্র্যাকটিক্যাল 25 মার্ক, এটা হাতে থাকবে। এটা পরীক্ষা পর তোমরা এই বিষয়ে চিন্তাভাবনা করবে। এখন নিশ্চিন্তে একবারে সুস্থ মস্তিষ্কে তোমরা প্রিপারেশন নাও, টেনশন ছাড়াই। আজকে আমি মোটামুটি তোমাদের একটা হিডেন টিপস দিব, যেগুলো যারা হয়তো একবারে এই প্রিপারেশন যাদের কম তাদের এটা সবচাইতে ভালো কাজ দিবে আশা করছি, এবং যারা ফুললি প্রিপারেশন নিয়েছে তাদের তো কোনো সমস্যাই নেই। তাহলে যাওয়া যাক। তাহলে এই দেখলাম আমরা হলো টোটাল হলো পূর্ণমান হলো কত 100 মার্ক, কিন্তু তোমরা পরীক্ষা দিবে, লিখিত পরীক্ষা দিবে কত 75 মার্কস। আমরা দেখতে পাচ্ছি যে ভূগোল প্রথম পত্রের মোট 10টি অধ্যায় রয়েছে। এখানে আমি 10ম অধ্যায় নিয়ে আসিনি, প্র্যাকটিক্যাল অংশ। এখানে তোমার প্রথম অধ্যায় কি আছে? প্রাকৃতিক ভূগোল। দ্বিতীয় অধ্যায় রয়েছে কি? পৃথিবীর গঠন। এগুলো অধ্যায়ের নাম। ভূমিরূপ পরিবর্তন, তৃতীয় অধ্যায়। চতুর্থ অধ্যায় রয়েছে কি? বায়ুমণ্ডল ও বায়ু দূষণ। পঞ্চম অধ্যায় জলবায়ুর উপাদান ও নিয়ামক। ষষ্ঠ অধ্যায় জলবায়ুর অঞ্চল ও জলবায়ু পরিবর্তন। সপ্তম অধ্যায় হলো বায়ুমণ্ডল। অষ্টম অধ্যায় হলো সমুদ্র স্রোত, জোয়ার ভাটা। নবম অধ্যায় হলো জীবমণ্ডল। এখানে সৃজনশীল প্রশ্নের সম্ভাব্য প্রশ্ন কতটি আসতে পারে পরীক্ষায়, তোমাদের এইচএসসি পরীক্ষায়। এখানে প্রাকৃতিক ভূগোলে এখানে দেওয়া আছে যে সৃজনশীল হতেও পারে আবার নাও হতে পারে। এটা হতো এমন হতে পারে যে তোমার ক, খ বা গ হলো, ঘটা হতো নাও হতে পারে ওইখানে। তারপরে পৃথিবীর গঠন, এক্ষেত্রে মেবি 2টা প্রশ্ন আসতে পারে। তারপরে ভূমিরূপ পরিবর্তনে 1 থেকে 2টা। আর বায়ুমণ্ডল বায়ু দূষণ চতুর্থ অধ্যায়, এখানে 1টা আসতে পারে, আসবেই এটা। পঞ্চম অধ্যায় 2টা আসার সম্ভাবনা রয়েছে। জলবায়ু অঞ্চল, জলবায়ুর পরিবর্তন, এটা আসার সম্ভাবনা রয়েছে, আবার নাও থাকতে পারে। বায়ুমণ্ডল,
এখান থেকে তোমরা একটা প্রশ্ন পেতে পারো অথবা আংশিক পেতে পারো। সমুদ্র স্রোত জোয়ার ভাটা থেকে একটা প্রশ্ন পাবা, এটা মোটামুটি নিশ্চিত। আর জীবমণ্ডল থেকে একটা পাবা। এই মোট যে 9টা অধ্যায় রয়েছে, 9টা অধ্যায় থেকে 2টা অধ্যায় শুধুমাত্র এখানে এই ষষ্ঠ অধ্যায় এবং প্রথম অধ্যায় আংশিক আসতে পারে। তো এই সব মিলিয়ে তোমাদের 5টির উত্তর দিতে হবে। প্রথম অধ্যায়ে প্রাকৃতিক ভূগোল, এখানে ক, খ, গ, ঘ, এখানে যে 4টি প্রশ্ন আসবে, সেখানে আমি আগেই তোমাদের বলেছি যে প্রাকৃতিক ভূগোলের এই অধ্যায় থেকে জ্ঞানমূলক প্রশ্ন, এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন আছে ভূমিরূপবিদ্যা, মানে এই অধ্যায় থেকে আংশিক প্রশ্ন পরীক্ষায় আসবে। আর এখানে একটা বিষয় যে অনুধাবনমূলক প্রশ্ন থেকে যে জোয়ার ভাটা প্রাকৃতিক ভূগোলে যে শাখায় আলোচিত হয় তা ব্যাখ্যা করো। এখানে বিভিন্ন যে প্রাকৃতিক ভূগোলের শাখা রয়েছে বা বিষয়বস্তু রয়েছে, সেই বিষয়গুলোর সম্পর্কিত তোমাদের মানে আলোচনা হতে পারে। যেমন হয়তো এখানে জোয়ার ভাটার কথা, বায়ুমণ্ডলের কথা বলা হয়েছে, এখানে জলবায়ুর কোনো বিষয় নিয়ে, আবহাওয়ার বিষয় নিয়েও এখানে আলোচনা আসতে পারে বা কথা বলতে পারে। বা প্রকৃতি ভূগোলের, এখানে প্রাকৃতিক ভূগোলের যে প্রকৃতি, এটা ব্যাখ্যা করো। এই ধরনের প্রশ্ন হয়তো ক এবং খ এই অধ্যায় থেকে আসতে পারে। তারপরও তোমাদের এখানে প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু এবং প্রাকৃতিক ভূগোলের অধ্যয়নের গুরুত্ব, এই অংশটা তোমরা একটু ভালো করে পড়বা। তাহলে আশা করি এখানে ক, খ, গ, ঘ যে 4টা প্রশ্নের ভিতরে আংশিক আসবে, এখানে পরিপূর্ণ প্রশ্ন নাও আসতে পারে। তাহলে এখান থেকে অন্তপক্ষে তোমরা ক, খ বা অথবা গ এরকম প্রশ্ন আসলে এখান থেকে তোমরা যেন উত্তর দিতে পারো। আর এই অধ্যায় থেকে 2টি প্রশ্ন তোমার এমসিকিউ আসার সম্ভাবনা রয়েছে। এই জন্য তোমরা বোর্ড প্রশ্ন যেটা রয়েছে, বোর্ড প্রশ্নগুলো, বিভিন্ন বোর্ডের যে প্রশ্নগুলো এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে যে নির্বাচনী পরীক্ষার যে প্রশ্নগুলো এসেছে, সেগুলো তোমরা ভালো করে করলে এটা থেকে আশা করি তোমরা 100% কমন পাবা। তাহলে দ্বিতীয় অধ্যায় হলো পৃথিবীর গঠন। তাহলে এখানে ফুললি একটা প্রশ্ন আসবে, এটা আশা করি ইনশাল্লাহ আসবে। এখান থেকে ক অংশে ভূত্বক কাকে বলে একটা মোস্ট ইম্পর্টেন্ট, কনরাড বিযুক্তি কি, আমি যেগুলো বলছি পর্বত, যদি এর আগে 25-এ প্রশ্নটা এসেছে, তারপরও তোমরা এটা দেখে রাখবা জ্ঞানমূলক প্রশ্ন থেকে। আর অনুধাবনমূলক প্রশ্ন থেকে এখানে পর্বত, তারপর মধ্যবর্তী মালভূমি বলতে কি বোঝায় এখান থেকে, তারপর ভঙ্গিল পর্বতটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আর এখানে নগরী ভবন, বিচূর্ণী ভবন, নগরী ভবনের অংশগুলো ভালো করে পড়বা, তাহলে আশা করি ইনশাল্লাহ এই খ অনুধাবন, ক, খ এখান থেকে ইনশাল্লাহ কমন পাবা। আর এখানে উচ্চতর প্রয়োগ ও উচ্চতর দক্ষতা রয়েছে গ এবং ঘ অংশ। এখানে ভূত্বক ও পৃথিবীর অভ্যন্তর গঠন, এইটা প্রায় ঘুরে ঘুরেই প্রতি বছর আসে। অথবা এইটার বিকল্প হলো যে বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, বাংলাদেশের যে ভূপ্রকৃতির বর্ণনা রয়েছে এবং বৈশিষ্ট্য আছে, এখান থেকে এবার প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই বেশি রয়েছে। তারপরও পর্বত, ভূ অভ্যন্তরীণ স্তর বিন্যাস, এগুলোর বিষয়ে তোমরা ভালো করে পড়বা। এবং এই অধ্যায়ে বহু নির্বাচনী যে প্রশ্ন রয়েছে, সেখান থেকে আশা করছি এখান থেকে 3টি প্রশ্ন তোমরা এখান থেকে কমন পাবা। এবং বোর্ড প্রশ্ন এবং যে শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন নির্বাচনী পরীক্ষায় প্রশ্ন রয়েছে, সেখান থেকে বহু নির্বাচনী প্রশ্ন, এখান থেকে 3টি আশা করা যায়। তৃতীয় অধ্যায় ভূমিরূপ পরিবর্তন, এখানে কয়ে আছে ভূ আলোড়ন কাকে বলে, বিচূর্ণী ভবনের সংজ্ঞা দাও, এগুলো সবগুলোই ইম্পর্টেন্ট। ভূমিকম্প কাকে বলে, এক কথায় উত্তর। সুনামি কাকে বলে, নগ্নি ভবন কি, পলল কোণ কি, এগুলো থেকে তোমার প্রশ্ন আসবে। তোমরা এই মানে জ্ঞানমূলক প্রশ্ন, কি কাকে বলে, এই ধরনের। আর অনুধাবনে এখানে 2 মার্ক তোমরা জানো। এখানে কি আছে, প্লেট সঞ্চালন বলতে কি বোঝায় একটু বুঝিয়ে লিখতে হবে। তারপরে হলো নদীর উৎপত্তি কিভাবে হয় ব্যাখ্যা করো। এখানে এগুলো নদীর শাসন বলতে কি বুঝো, এই যে সুনামি সৃষ্টির কারণ বা ভূপৃষ্ঠের আকস্মিক পরিবর্তনকারী শক্তির ভয়াবহতা বেশি, এই প্রশ্নগুলো প্রায় আসে।
ঘুরে ফিরে আসে এগুলা। আর প্রয়োগ উচ্চতার দক্ষতা এখানে অংশে আমরা যদি দেখি তাহলে এখানে ভূমিকম্প, তারপর আগ্নেয়গিরি, বিচূর্ণী ভবন, অগ্নিভবন, নদীর পর্যায়, এখানে কিন্তু মোস্ট একটা অংশ হলো নদীর পর্যায় এবং নদী দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এটার থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। যারা একটু প্রিপারেশন যাদের কম আছে আমি মনে করি, তারা আমি যে অংশগুলোকে ইন্ডিকেট করছি তোমরা আশা করি এই অংশগুলো যতদূর পারবে, যাদের প্রিপারেশন আছে তাদের তো কোনো কথাই নাই, তারা একটু মিলিয়ে নেবে তোমাদের যে মোটামুটি তোমরা তো অলরেডি তোমাদের সাজেশান আছেই, তারপরও আমি তোমাদের এখানে একটু আমি যোগ করলাম, এগুলো মিলিয়ে নেবে কোনগুলো হয়তো এখানে সাজেশানে আসতে পারে, সেগুলো তোমরা এটা ডিসাইড করবে। আচ্ছা, এখান থেকে এই অধ্যায় থেকে বহু নির্বাচনে 3টি প্রশ্ন পরীক্ষা আসতে পারে। আর যথারীতি বোর্ড প্রশ্ন এবং প্রতিষ্ঠানে এই বিশেষ করে এগুলোর বাইরে পড়ার দরকার নাই, এখান থেকে আশা করি তোমাদের ফুললি একটা প্রশ্ন উত্তর হবে। এরপরে 4র্থ অধ্যায় বায়ুমণ্ডল ও বায়ু দূষণ। এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে? এখানে তোমরা জ্ঞানমূলকের জন্য বায়ুর আর্দ্রতা কী, তারপর সিএফসি এর পূর্ণরূপ কী, বায়ুমণ্ডল কাকে বলে, দূষণ কী, বাতাসে নাইট্রোজেনের শতকরা হার, এই প্রশ্নগুলো সাধারণত কয়ে আসে। আর ক্ষয়ে এখানে যদি আমরা দেখি যে এখানে কোনগুলো গুরুত্বপূর্ণ, এখানে যেমন আছে যে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড ভারসাম্য বজায় থাকে, এই কথাটার মানে ব্যাখ্যা করো। ট্রপোমণ্ডলটা জীবের জন্য কেন গুরুত্বপূর্ণ, জীবের জন্য বায়ুমণ্ডলের কোন স্তর অধিক গুরুত্বপূর্ণ, মোটামুটি সেম বিষয়। আর জলীয় বাষ্প বায়ুমণ্ডল গুরুত্বপূর্ণ উপাদান ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলা তোমরা এখান থেকে দেখবা অনুধাবনের জন্য। এই প্রশ্নগুলা আসলে ইম্পর্টেন্ট। আমি খুব বিভিন্ন বোর্ডের প্রশ্ন অ্যানালাইসিস করে এগুলো বের করেছি। এখন আল্লাহ ভরসা, দেখা যাক তোমাদের জন্য কতটুকু উপকার হয়। এরপর প্রয়োগ অংশে এবং গ এবং ঘয়ের জন্য এখানে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, বায়ু দূষণের উৎস আর বায়ু দূষণ প্রতিরোধ, এই অংশগুলো ভালো করে পড়তে হবে গ এবং ঘয়ের জন্য। আর এখান থেকে এমসিকিউ 3টি প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, সম্ভাবনা রয়েছে। পঞ্চম অধ্যায় হলো জলবায়ুর উপাদান নিয়ামক। এখান থেকে একটা ফুললি প্রশ্ন আসবে, এটা নিঃসন্দেহে, এখানে বলার অপেক্ষা রাখে না। এখানে যেমন ধরো যে বৃষ্টিপাত কাকে বলে, এই প্রশ্নটা যদিও এসেছে গত বছর, তারপরও এটা আসবে না এটা বলা যাবে না। বায়ু প্রবাহ কাকে বলে, আপেক্ষিক আর্দ্রতা, তারপর মেঘ কাকে বলে, নিয়ত বায়ু প্রবাহ কাকে বলে, এগুলো জ্ঞানমূলক প্রশ্ন। এটা শুধু ছোট্ট একটা প্রশ্ন, এক লাইন, একটু দেখলেই তোমরা এগুলো পারবা। অনুধাবন অংশে রয়েছে কি যে সমুদ্র বায়ু বলতে কি বোঝায়, সমুদ্র বায়ু বলতে কি বোঝায়, নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ সৃষ্টির কারণ ব্যাখ্যা করো, বৃষ্টির ছাই অঞ্চল বলতে কি বোঝায়, বৃষ্টিপাত কিভাবে সংঘটিত হয়, বায়ুর চাপের পার্থক্য, বায়ু প্রবাহের কারণ ব্যাখ্যা করো। এগুলো অনুধাবনের জন্য যথেষ্ট মনে করি। আর গ এবং ঘয়ের জন্য বায়ু প্রবাহ পড়তে হবে, বৃষ্টিপাত, যদি বৃষ্টিপাত গত সালে এসেছে তারপরও তোমরা এটা দেখতে হবে তোমাদের। আর বায়ুমণ্ডলীয় গোলযোগ, এখান থেকে তোমাদের প্রশ্ন হবে। আর এখানে কমসে কম 4টি এমসিকিউ প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। ষষ্ঠ অধ্যায় জলবায়ু অঞ্চল ও জলবায়ুর পরিবর্তন। এখানে আমরা যদি দেখতে পাই তাহলে ক অংশে আর্দ্রতা কাকে বলে, নিরক্ষীয় জলবায়ু কাকে বলে, মৌসুম বায়ু কাকে বলে, মৌসুমী বায়ু জলবায়ু কী, বিশ্ব উষ্ণায়ন কী। আর এখানে অনুধাবন খ অংশে গ্রিন হাউস প্রতিক্রিয়া, বিশ্ব উষ্ণায়নের উপর তো তোমরা জানো যে বেশ বিশ্ববাসী সকলেই এবং বিভিন্ন সংস্থা এই বিশ্ব উষ্ণায়নের জন্য তারা পরিবেশগতভাবে এগুলোকে নিয়ন্ত্রণের জন্য কাজ করে যাচ্ছে। তো এই উষ্ণায়নের জন্য এই অধ্যায়গুলো খুবই গুরুত্বপূর্ণ। বিশ্ব উষ্ণায়ন বলতে কী বোঝায়, বনভূমি কীভাবে জলবায়ুকে প্রভাবিত করে, এই প্রশ্নগুলা খ অংশ থেকে, অনুধাবন অংশ থেকে তোমরা কমন পাবে আশা করছি। আর
এখানে উচ্চতার দক্ষতা বা গ এবং ঘয়ের অংশ হলো এখানে যে জলবায়ু রয়েছে, জলবায়ু অঞ্চল, এটা তিনটে অঞ্চলই তোমরা ভালোভাবে পড়বা। সেটা হলো নিরক্ষীয়, ভূমধ্য সাগরীয়, মৌসুমী জলবায়ু অঞ্চল। আর গ্রিন হাউস প্রতিক্রিয়ার প্রভাব ও বৈশ্বিক উষ্ণায়ন এই বিষয়ের উপরে তোমাদের ভালোভাবে পড়তে হবে। এই দুইটা টপিক্সের উপরে এখান থেকে এটা প্রশ্ন পাবে, কমন পাবে আশা করছি। এবং এই অধ্যায় থেকে বহু নির্বাচনে 3টি প্রশ্ন আসবে, তোমরা একটু ভালো করে দেখবা বোর্ডের প্রশ্নগুলো। সপ্তম অধ্যায় বায়ুমণ্ডল। এই অধ্যায়টি যদিও আংশিক প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, তারপরও পুরো পরিপূর্ণ প্রশ্ন আসতেও পারে, এটা উড়িয়ে দেওয়া যাবে না। তারপরও আমরা যদি হিসেব করি তাহলে এখান থেকে যে জিনিসগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট সেই জিনিসগুলো এখানে রেখেছি। মোটা দাগের উপরে আসলে এই সাজেশান যে তৈরি করা হয়েছে, তোমরা হয়তো মনে করছো অনেক, কিন্তু না, একটা বইয়ের ক্ষেত্রে এই ধরনের সাজেশান খুবই সংক্ষিপ্ত আমি মনে করি। এই অংশগুলো থেকে বারবার আসলে প্রশ্ন আসে, এই জন্য কোনো কিছুকে স্কিপ করা যায় না। তারপরও আমি মোটামুটি যে টাস্কগুলো দিচ্ছি এগুলো তোমরা তোমাদের প্রিপারেশনের সাথে, প্রস্তুতির সাথে একটু মিলিয়ে নেবে। এখানে মহিষোপান কাকে বলে, এই প্রশ্নটা একটু ইম্পর্টেন্ট। ঝিনুক অঞ্চল কাকে বলে, পানিচক্র কি, এগুলো প্রশ্ন আসতে পারে। আর এখানে হলো জীবজগতে পানিচক্রের ভূমিকা, এটা একটা অনুধাবনমূলক প্রশ্ন এখানে আসতে পারে। আর সমুদ্রখাত কীভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা করো। এ ধরনের এখানে সে ধরনের বেশি প্রশ্ন নাই, এই প্রশ্নগুলো একটু দেখে রাখতে হবে, আসতেও পারে। আর এখানে তোমাদের জন্য একটা, বিশেষ করে গ এবং ঘয়ের জন্য হয়তো এখানেও আংশিক আসতে পারে, অথবা ক খ কমন হতে পারে বা ক কমন পেলা, কিন্তু ঘ থেকে একটা কমন পেতে পারো এখান থেকে, পাওয়ার সম্ভাবনা বেশি। বঙ্গোপসাগর তলদেশের ভূমিরূপ, এইটা পড়তে হবে ভালো করে। আটলান্টিক মহাসাগর তলদেশের ভূমিরূপ অপেক্ষাকৃত কম ইম্পর্টেন্ট, তারপরও এটা দেখে রাখবো। আর জীবজগতে পানিচক্রের যে প্রভাব, এটা এখানে এই অধ্যায়ে রয়েছে, পানিচক্রের গুরুত্ব অনেক, এটাও দেখে রাখতে হবে একটু। আর এই অধ্যায় থেকে এমসিকিউ সেরকম প্রশ্ন না আসলেও কমপক্ষে হয়তো এখান থেকে আমরা 2টি প্রশ্ন কমন পাওয়ার আশা করছি। এরপরে অধ্যায় রয়েছে 8ম অধ্যায়, সমুদ্র স্রোত ও জোয়ার ভাটা। এই অংশ থেকে একটি প্রশ্ন অবশ্যই তোমরা পাবা, কমন পাবা। সৃজনশীল ক জ্ঞানমূলক প্রশ্ন থেকে এখানে খুবই ইম্পর্টেন্ট যে প্রশ্নটা, সেইটা এখানে হলো যে সমুদ্র স্রোতের প্রধান কারণ কী। এরপরে রয়েছে সমুদ্র স্রোত কাকে বলে, মুখ্য জোয়ার কাকে বলে, জোয়ারের বান, শৈবাল সাগর কি, ভরা কটাল কাকে বলে। এইখানে মোটামুটি এই প্রশ্নগুলো থেকে তোমরা ক অংশের প্রশ্ন পেয়ে যাবে, কমন পেয়ে যাবে। এরপরে খ অংশে রয়েছে অনুধাবনমূলক। এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটু ব্যাখ্যা সহকারে দিতে হবে, এটা তো তোমরা বুঝছোই যে এটা 2 মার্ক, ক 1 মার্ক। এখানে যেমন এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, নিরক্ষীয় বিপরীত স্রোত উষ্ণ কেন। তারপরে হলো যে জলবায়ুর উপর সমুদ্র স্রোতের প্রভাব ব্যাখ্যা করো। মুখ্য জোয়ার বলতে কি বোঝায়, এখানে মুখ্য জোয়ার কাকে বলে আর এখানে বলতে কি বোঝায় উদাহরণসহ একটু বুঝিয়ে দিতে হবে, একটু বিস্তারিত বর্ণনা দিতে হবে। ভরা কটাল বলতে কি বোঝায়, একই প্রশ্ন, বরং তোমরা অনুধাবনমূলক প্রশ্নটা কাভার করলেই তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন এখান থেকে তোমরা কমন পেয়ে যাবা। শৈবাল সাগর সৃষ্টির কারণ ব্যাখ্যা করো, এটা রয়েছে এখানে। প্রয়োগ উচ্চতার দক্ষতা গ এবং ঘ অংশে সমুদ্র স্রোতের কারণ, আটলান্টিক মহাসাগরীয় স্রোত, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এবং জোয়ার ভাটার কারণ ও শ্রেণীবিভাগ। তাহলে জোয়ার ভাটার কারণ ও শ্রেণীবিভাগ ইতিপূর্বে বা বিগত বছরে 2025 সালে এখান থেকে প্রশ্ন এসেছে, কিন্তু এইখানে তোমার আবার যে আসবে না এটা বলা যাবে না, এখান থেকে প্রশ্ন আবার হতে পারে।
তবে এইখানে যেটা তোমাদের করব যে এটা আটলান্টিক মহাসাগরীয় স্রোত, এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন হতে পারে। আর বহু নির্বাচনী প্রশ্ন এখানে এমসিকিউ 3টি প্রশ্ন থাকবে, পরীক্ষায় আসতে পারে এখান থেকে। আর এখানে বোর্ড প্রশ্ন আর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রশ্নগুলো তোমরা গুরুত্ব সহকারে পড়বে। তাহলে এ হলো 8ম অধ্যায় সমুদ্র স্রোত ও জোয়ার ভাটা অংশ থেকে। আর এখানে যে প্রশ্নগুলো তোমরা দেখছো সৃজনশীল, জ্ঞানমূলক, অনুধাবনমূলক, এই প্রশ্নগুলো মূলত আমি তোমাদের রিকমেন্ড করব যে তোমরা অনুধাবনমূলক অংশটা ভালো করে যদি পড়তে পারো, এই অনুধাবনমূলক অংশটা যদি ভালো করে পড়তে পারো, তাহলে আশা করা যায় যে তোমরা এখানে ক এরও অ্যান্সার করতে পারবা, উত্তর দিতে পারবা, পাশাপাশি এখান থেকে গও হয়ে যেতে পারে। তো যা হোক, এই জন্য সমুদ্র স্রোতের কারণ, জোয়ার ভাটার কারণ শ্রেণী বিভাগ, আটলান্টিক মহাসাগরীয় স্রোত একটু বিস্তারিত এখান থেকে পড়তে হবে তোমাদের। নবম অধ্যায় জীবমণ্ডল। জ্ঞানমূলক প্রশ্নে রয়েছে জীববৈচিত্র্য কাকে বলে, বনভূমি কাকে বলে, এই প্রশ্নগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট। বায়োম কি, বাংলাদেশের বৃহত্তম স্রোতজ বনভূমির নাম কি, এটা এক কথায় মানে এক লাইনে উত্তর। দূষণ কি। আর অনুধাবনমূলক অংশে যদি আমরা দেখি যে স্রোতজ বনভূমি গড়ে ওঠার কারণ কি, কারণ ব্যাখ্যা করো, কি কারণে গড়ে উঠেছে, তাহলে এইখানেও আমরা ওই একই প্রশ্ন পাচ্ছি, স্রোতজ বনভূমির নাম কি। এটা তোমরা তো জানো যে সুন্দরবনের কথা বলা হচ্ছে এখানে। জীববৈচিত্র্যের স্থানিক বিভিন্নতার কারণ ব্যাখ্যা করো। এখানে জীববৈচিত্র্যের যে সংজ্ঞা তোমরা এখানে এই প্রশ্নে এসেছে বা এখানে জ্ঞানমূলক প্রশ্নে সাজেশনে দিয়ে রেখেছি, এটা বুঝিয়ে লিখতে হবে। আর ইকোসিস্টেম ব্যাখ্যা করো। ইকোসিস্টেম তোমরা এটা একটা অনেক মানে নিচের ক্লাস থেকে তোমরা এই ইকোসিস্টেম পড়ে এসেছো। আর এটারই বিশাল পরিসরে হলো বায়োম। আর বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য বজায় থাকে ব্যাখ্যা করো। তাহলে বায়ুমণ্ডলে যে কার্বন ডাই অক্সাইড ভারসাম্য বজায় থাকে, তোমরা যে কার্বন চক্র পড়েছো সেখান থেকে এই প্রশ্নটা আসতে পারে। এখানে আরেকটা প্রশ্ন আছে যে নাইট্রোজেন চক্রের গুরুত্ব ব্যাখ্যা করো। এখানে উচ্চতর দক্ষতা প্রয়োগ গ এবং ঘ অংশ থেকে এখানে সবচাইতে ইম্পর্টেন্ট হলো এইটা বাংলাদেশের বনাঞ্চল আর প্রাকৃতিক পরিবেশের দূষণ কারণ প্রতিকার। বাংলাদেশের বায়োমটা এতটা ইম্পর্টেন্ট না, তবে এই দুটো প্রশ্ন এখান থেকে পড়লে তোমরা গ এবং ঘ অংশ আশা করা যায় পাবে। আর এখানে বহু নির্বাচনী 2টি প্রশ্ন যথারীতি এটা থাকার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন বোর্ডের এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রশ্নগুলো তোমরা এমসিকিউতে ভালো করে দেখবে, এগুলো সাধারণত আসে কমন। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা এতক্ষণ ধৈর্য ধরে আমার যে এই এইচএসসি ভূগোল প্রথম পত্রের যে শেষ মুহূর্তের প্রস্তুতি সাজেশানটি তোমরা আমার ক্লাসটি উপভোগ করলে বা দেখলে, এই জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শুধু দেখা নয়, এইখানে আমি তোমাদের আগে বলেছি যে এই ভিডিওর ডেসক্রিপশানে এটার পিডিএফ লিঙ্ক দিয়ে দিচ্ছি। তোমরা এটা ড্রাইভ লিঙ্ক, গুগল ড্রাইভ লিঙ্ক আছে, এখান থেকে তোমরা মোবাইলে অথবা প্রিন্ট করে এটা বের করতে পারবা বা মোবাইলে এটা দেখতে পারবা। পুরো টেক্সটটা এখানে রয়েছে সাজেশানের। আর তোমাদের আমি একটু বলি যে যাদের ফুললি প্রিপারেশান আছে তাদের তো কোনো কথাই নাই। যারা দেখা গেল যেহেতু আংশিক প্রিপারেশান নিয়েছো বা যাদের এখনও অসম্পূর্ণ রয়েছে, তাদেরকে আমি বলবো যে যে বিষয়গুলো এখানে আলোচনা করলাম সেই বিষয়গুলো তোমরা অবশ্যই আগে অগ্রাধিকার দিবে এবং এগুলো হওয়ার পর তখন পরবর্তী যে প্রশ্নগুলো থাকলো সেগুলো তোমরা এটার পড়বে বা এটার প্রিপারেশান নেবে। তো তোমরা আজকে ভালো থাকো এবং নেক্সট আমার ভিডিও আসছে যে এইচএসসি ভূগোল 2য় পত্র, এই সাজেশনটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি তোমাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।